শুভ সকাল প্রিয় শ্রোতা। শরতের শেষ ভাগের সকালগুলো হালকা শীতের চাদরে মোড়া। এমন সকাল এক স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয় আমাদের মনে। আমরা এমনই স্নিগ্ধ সকাল চাই সব সময়। পাশাপাশি আমরা এটাও চাই আমাদের চারপাশের পরিবেশে এমন স্নিগ্ধতা থাকুক 12 মাস। তবে এর জন্য পরিবেশকে সুরক্ষিত ও বিশুদ্ধ রাখা খুবই জরুরি। কিন্তু বিশ্ব পরিবেশ এখন অনেকটাই হুমকির সম্মুখে। আর বিশ্বব্যাপী পরিবেশ দূষণের জন্য যেসব উপাদানকে সবচেয়ে বেশি দায়ী করা হয় তার মধ্যে পলিথিন অন্যতম। পরিবেশ সুরক্ষার জন্য পলিথিন চরম হুমকি ও বিরাট চ্যালেঞ্জ। বিশ্বে প্রতি মিনিটে প্রায় 10 লাখেরও বেশি এবং বছরে প্রায় 5 লাখ কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়। এর মাত্র 1% পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয় এবং সমুদ্রে ফেলা হয় 10%। পলিথিন এমন একটি উপাদানের তৈরি যা পরিবেশ সুরক্ষার জন্য মোটেই উপযোগী নয়। কারণ এসব পলিব্যাগ 100 বছরেও পচে না বা মাটির সঙ্গে মিশে না, যার ফলে অপ্রয়োজনীয় পানি এবং মাটির মারাত্মকভাবে দূষিত হচ্ছে। শুধু তাই না, মাটির সাথে মিশে থাকা এসব পলিথিন বিভিন্নভাবে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারেরও সৃষ্টি করছে। শুধু মানুষ না, পলিথিনের ক্ষতিকারক প্রভাবের শিকার হচ্ছে বিপুল সংখ্যক পাখি ও জলজ প্রাণী। হ্যাঁ বন্ধুরা, আর এ সকল দিক বিবেচনা করেই বর্তমান সরকার দেশে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন। আসুন নিজেদের স্বার্থে এবং পরিবেশের সুরক্ষায় সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সকলে সহায়তা করি এবং ক্ষতিকর এই পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করি। হ্যাঁ বন্ধুরা, এমনই আহ্বানে আমন্ত্রণ সবাইকে প্রভাতী ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে কি কি থাকছে আপনাদের জন্য। আজ থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে আয়োজন জেগে ওঠা বাংলাদেশ পর্ব। ঢাকার ইতিহাস পর্বে ঢাকা মহানগরীর ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে পাঠ, নারী ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্ব। বন্ধুরা, ক্রীড়া পর্যালোচনা পর্বে শুনতে পাবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে আলোচনা। জানতে পারবেন বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে, আর শোনাব গান। তো জানিয়ে দিলাম আয়োজন সূচি। আশা রাখি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, একটা নতুন দেশের স্বপ্ন দেখেছে আমাদের দেশের নতুন প্রজন্ম। যে দেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো বৈষম্য। তাদেরই হাত ধরে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ বাংলাদেশের নতুন পথ চলা। কিন্তু এই নতুনের পথের যাত্রায় প্রাণ হারিয়েছে অনেকেই। অনেকে চিরতরে হারিয়েছে শরীরের অঙ্গ, অনেকেই প্রিয় সন্তান, প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় মানুষকে হারিয়ে চোখের জলে দিন কাটাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের এমন নানা বিষয় নিয়ে আয়োজনে আমাদের প্রথম নিবেদন জেগে ওঠা বাংলাদেশ পর্ব। এ পর্বে আপনাদের সাথে আছেন মামুনুর রশিদ। বাংলাদেশে আমরা এতকাল বহু দল, বহু দলমত, মতাদর্শ, বহু কর্মসূচি দেখেছি, কিন্তু একটা দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য ঐক্যকে মূল পাটাতন হিসেবে বিবেচনার ধারণাটা 2024-এর আগে এত মোটা দাগে কেউ বলেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন ডক্টর সজীব সরকার। প্রতি শুক্রবার নিয়মিত দরিদ্র 10 থেকে 15 জন রোগী বিনা পারিশ্রমিকে, বিনা ফিতে দেখবেন। তিনিও হারিয়ে যান, শহীদ হন। বাবা হালিম সরকার বললেন তার মনের কথাগুলো। সে যে ক্লিনিকে বসতো, হাসপাতালে বসতো, প্রতি শুক্রবারই সে 5-6 জন পেশেন্ট ফ্রি দেখতো। এটাই ছিল তার ধর্ম। এবং ডাক্তার হওয়ার পরে তার সাথে আমার কমিটমেন্ট ছিল প্রতি শুক্রবারে অন্তত 5-7 জন ডাক্তার পেশেন্ট সে ফ্রি দেখবে। আমার ছোট ছেলে আব্দুল্লাহ মাদ্রাসে পড়ুয়া ছাত্র, তাকে নিয়ে যাবে। আর মধ্যে যখন সে আজমপুর থেকে রাজলক্ষ্মীর দিকে
আগাচ্ছিল পায়ে হেঁটে, তখন পুলিশ তাকে লক্ষ্য করে প্রথম লাথি দিয়ে ফেলে দিয়ে তার বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করা হয়। আবদুল্লাহ 9টার দিকে জানতে পারছে যে ভাই অসুস্থ, মেডিকেলে আছে, যা দেখলো ভাইয়ের লাশ। তো ওখান থেকে লাশ নিয়ে আবদুল্লাহ এবং আবদুল্লাহর বোন, 2 ভাই বোনের লাশ নিয়ে গেছে আপনার 7 নম্বর সেক্টরের মসজিদে, নিয়ে এখানে গোসলের ব্যবস্থা করছে, কাপড় করছে, কাপড় টাপন পরায়া অ্যাম্বুলেন্সে নরসিংদী লাশ নিয়ে গেছে। আমার আবদুল্লাহই তার জানাজা পড়াইছে, কিন্তু ভাই অপেক্ষায় ছিল যে ভাই আমাকে নিয়ে যাবে, কিন্তু আসলে ভাই, ছোট ভাই বড় ভাইকে তার লাশ নিয়ে বাড়িতে গেছে না। সরকারের পক্ষ থেকে আমাদের উপর একটা চাপ ছিল তাড়াতাড়ি লাশ দাপন টাপন করার জন্য, একমাত্র আমাকে চাপ দিচ্ছিল, আর কাউকে না। তা আমি তো সে চাপ সহ্য করেও আমি দাপন কাপনের ব্যবস্থা করছি। বাবা হিসাবে যেটা সন্তানের জন্য যা করণীয় সেটি করছি। ভাবছি যে এক সন্তানকে মেরে ফেলছে, হয়তো না আরেক আমাকে মারবে, আমাকে গুলি করার পরে তার কিছু থাকবে না ফ্যামিলি, তাই না? আমি আর ভয় পাই নাই, তারা তাদের কাজ করুক, আমি আমার কাজ করছি। আমি দাপন কাপড় সঠিকভাবেই করছি এবং আমার ছেলে আত্মীয় স্বজনরা আমার সাথে সহযোগিতা করছে, আমরা সঠিকভাবেই তাকে দাপন করছি। আমি চাচ্ছি রাষ্ট্রের কাছে, রাষ্ট্র যেন সঠিক তদন্ত করে সঠিক বিচারটা যেন করে, আমি বিচারটা দেখতে পাই এবং আমার ছেলে কবরে শুয়ে যেন শুনতে পাচ্ছে যে তার বিচার হচ্ছে। আমি ডাক্তারদের কাছে এখানে যেটুকু দেখতে পাচ্ছি যে তাদের যে বিরল ভালোবাসা আমার প্রতি, এটা আসলে আমি ব্যাখ্যা দিয়ে এখানে শেষ করতে পারবো না। পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার ওয়াইফের প্রতিদিনই অক্সিজেন লাগে, প্রায় 1000 টাকার অক্সিজেন লাগে প্রতিদিন। এভাবে দেখা গেল যে মাসে শুধু তার অক্সিজেনই লাগে 30,000 টাকা, আর আমি বেতনও পাই না 40,000 টাকা। তো এইভাবে আমার সংসার কিভাবে চলবে, কিভাবে চালাবো, সেটা বাকি আল্লাহই জানেন। এগুলো আগে সজীবই বহন করতো, আমি আসলে বুঝতে পারতাম না যে আমার ডাক্তার সজীব কিভাবে এগুলো বহন করছে। তার এত গভীর ভালোবাসা ছিল আমার প্রতি বা তার মার প্রতি। তার মাকে ছাড়া সে কিছুই বুঝতো না। সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং সে কোরআন তেলাওয়াত করলে ভালো মাওলানারাও তার কোরআন তেলাওয়াত শুনতেন, এবং আমি সেভাবেই তাকে গড়ে উঠাইছিলাম যে সে মানুষের সেবা দিবে। আমি রাষ্ট্রকে যেভাবেই হোক, আমি অনেক কষ্ট করে আমি তাকে ডাক্তার বানিয়েছিলাম। তো রাষ্ট্র যে আমাকে একটা লাশ উপহার দেবে এটা আমি জানছিলাম না। আর যেন কোনো সন্তানের এরকম না হয়, সেটা আসলে সবাই যেন এটার প্রতিকার করে। আর উত্তাল জুলাইয়ে নোয়াখালীর মাইজদি ছাত্র জনতা জাতীয় ঐক্যর এই ঐতিহাসিক বোঝাপড়া নিয়েই নেমেছিল। তাদের মগজ এবং হাতের মুষ্টি 2 জায়গাতেই স্পষ্ট কর্মসূচি ছিল, এবং সেটা কোটা ব্যবস্থার সংস্কার তো বটেই, এমনকি সে সময়কার সরকারের পদত্যাগের চেয়েও বেশ কিছু বেশি। জুলাইয়ের এসব শহীদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। শ্রোতা বন্ধু, জেগে ওঠা বাংলাদেশ পর্বটি শুনলেন। জুলাই অভ্যুত্থানের সকল শহীদকে আবারও স্মরণ করে চলে যাচ্ছে মহানগরের অন্যান্য আয়োজনে। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, ওরে লাল নীল বাত্তি দেখা নয়ন জুড়াইছে। বাংলা ছায়াছবির গান আমাদের অনেকেরই পরিচিত। একটা সময় সত্যি ঠিক এভাবেই এই শহরকে দেখার বাসনা নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ আসত এখানে, আজও আসে অনেকেই। তবে পুরনো সেই ঢাকা আর আজকে ঢাকার মধ্যে আছে বিস্তর পার্থক্য। সময়ের এই পার্থক্যে ঢাকা হয়ে আছে অনেক ইতিহাসের সাক্ষী, আবার এই সময়ই তৈরি করেছে এই ঢাকাকে ঘিরে নানা ইতিহাস, যার অনেকটাই আমাদের অজানা। আমাদের প্রিয় এ শহরের সেই সব ইতিহাস জানতে আমাদের আয়োজন ঢাকা ইতিহাস পর্ব। এ পর্বে জেমস টেলরের কোম্পানি আমলের ঢাকা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করবেন সুপ্রভা সেবতী। আফগানদের বিতাড়ন। সম্রাট আকবরের সৈন্যবাহিনী কর্তৃক বাংলার অভ্যন্তরভাগ থেকে বিতাড়িত আফগানদের বেশিরভাগ লোক উড়িষ্যা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় গ্রহণ করে। এখানে তাদের বেশ কিছু সংখ্যক লোক সম্মিলিত হয় এবং উত্তরভাগের বন জঙ্গলে তাদের আশ্রয়স্থান নির্মাণ করে। পরবর্তী পর্যায়ে রাজা মানসিংহ পরগনার শ্রীপুরে তাদের ছত্রভঙ্গ করে দেন। তারা অবশ্য শিগগিরই এই পরাজয়ের হাত থেকে উদ্ধার লাভ করে এবং অল্পকালের মধ্যে ড্যামরার সন্নিকটে গণকপাড়া ও গৌরীপুরে দুর্গ গড়ে তুলতে সক্ষম হয়। কথিত আছে সেখানে তাদেরকে দমন করতে না পেরে হতাশ হয়ে রাজা মানসিংহ আফগানদের উৎপীড়ন করা থেকে বিরত থাকেন। 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যু হলে আফগানদের অন্যতম সেনাপতি ওসমান খান 20,000 আফগান সৈন্য সংগ্রহ করেন এবং নিজেকে রাজা বলে ঘোষণা করেন। এই সৈন্যবাহিনী নিয়ে যিনি বাংলার নিম্নাঞ্চল জয় করেন।
1612 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশের এ অংশে তার আধিপত্য বিদ্যমান ছিল। এই সময়ে বাংলার এই প্রদেশের শাসনকর্তা ইসলাম খান কর্তৃক দুজন মুঘল রাজ্য কর্মচারী সুজাত খান ও ইত্তাম খান ওসমান খানের বিরুদ্ধে প্রেরিত হয়। মীর জুমলার শাসনকাল ঢাকার ইতিহাসে বোধহয় সর্বাপেক্ষা সমৃদ্ধ যুগ ছিল। 1660 খ্রিস্টাব্দে মীর জুমলার শাসনকর্তা পদে নিয়োগের সময় থেকে মুর্শিদাবাদ দেশের প্রধান নগর হওয়া পর্যন্ত সময়কাল। মীর জুমলার শাসনকালে ঢাকাকে পুনরায় রাজধানী করা হয়। আরাকান থেকে আক্রমণ রোধ করার উদ্দেশ্যে মীর জুমলা লক্ষা ও ইসামতির সঙ্গমস্থলের কাছাকাছি বিভিন্ন দুর্গ নির্মাণ করেন ও শহরের সন্নিকটে কয়েকটি ভালো সামরিক সড়ক ও সেতু তৈরি করেন। আরাকানে হতভাগ্য সুলতান সুজার মৃত্যু সংবাদ লাভ করে তিনি লক্ষার তীরবর্তী হাজীগঞ্জ দুর্গ থেকে অশ্বারোহী, গোলন্দাজ ও নৌসেনার সম্মিলিত বিরাট বাহিনী নিয়ে আসাম আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পরপর কয়েকটি যুদ্ধে তিনি সাফল্য লাভ করেন, কিন্তু তার সৈন্যদলের লোকেদের মৃত্যু ও রোগব্যাধির কারণে অবশেষে তিনি সে দেশ থেকে সরে আসেন। অতঃপর তিনি নিজেও পীড়িত হয়ে পড়েন এবং ঢাকার সন্নিকটে মৃত্যুবরণ করেন। জনশ্রুতি অনুসারে তার নশ্বর দেহ তদীয় অন্তিম প্রার্থনা অনুযায়ী ইস্পাহানের কাছে তার জন্মস্থানে নিয়ে কবরস্থ করা হয়। এখানে অদ্যাবধি মুসলমান অধিবাসীরা মীর জুমলার স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এরা তাঁকে খান খানান নামে ঢাকার নবাবদের মধ্যে সর্বকালের একজন শ্রেষ্ঠ শাসনকর্তা রূপে উল্লেখ করে থাকে। আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। মহানগরের প্রিয় শ্রোতা, আমরা সকলে স্বপ্ন দেখি সফলতার, যার বাস্তবায়নে পেরোতে হয় অনেক বাধা। সেই বাধা অতিক্রম করে সফলতা পাওয়া মানুষগুলো আমাদের অনুপ্রেরণা, সামনে এগিয়ে চলার শক্তি। হ্যাঁ, শোনাবো তেমনি একজন সফল নারীর জীবনের গল্পকথা স্বপ্নের আগামী পর্বে। আজকের পর্বে সাক্ষাৎকার গ্রহণ করেছেন নাসরিন রহমান। শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। আজ আমাদের অতিথি ক্ষুদ্র উদ্যোক্তা বোন শেখ হানান আশরাবি। আশরাবি, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তা বোনেরা তারা কিন্তু বেশিরভাগই অনলাইনে তাদের ব্যবসাগুলো করে থাকছেন। তো বেশিরভাগ বোনেরাই পোশাক এবং রান্না এ নিয়ে কাজ করছেন, কিন্তু আপনি কাজ করছেন সিরামিকের ক্রকারিজ এবং হোম ডেকোর আইটেম, যেগুলো বেতের তৈরি। তো এই চিন্তাটা কিভাবে এলো? আপু, প্রথমে এখানে বলে রাখি, আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ। বাবা, মা এবং ছোট বোন পেয়েছি যারা আমাকে প্রতিটা মোমেন্ট অনেক সাপোর্ট করে যায়। আমার কিন্তু কোনো ভাই নেই। আমার বাবা কখনো বা আমার মাকে আমি কখনোই দেখি নাই যে তাদের ছেলে নাই, এটা নিয়ে কোনো আফসোস আছে নাই। তো আমার বাবা আমাকে সবসময় বলতো কিছু একটা করার চেষ্টা করো, আমি তো আছি তোমাকে দেখার জন্য। তো কিছু একটা করো যাতে হচ্ছে আমাদের গ্রামের আপু মানুষজন খুবই দরিদ্র, তাদের জন্য যাতে তুমি কিছু করতে পারো। আমার জেলা হচ্ছে রাজবাড়ী জেলা, গ্রাম খানখানাপুর। মানে গ্রামে গেলে সবাই একটা কথা বলে যে তোমার কোনো ভাই নেই, হ্যাঁ, বা আব্বুকে বলতে কোনো ছেলে নাই। আমার বাবা আবার একাই, আমার 7 ফুপি, তারপর আমার বাবা। তো যেহেতু বাবা সবসময় সাপোর্ট করতো, আমার বাবা হচ্ছে একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। তো প্রথমে সবাই বলতো যে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও, পাশাপাশি কিছু একটা করো, আমরা তো আছি। তো ওইখান থেকেই শুরু করা। আমি হচ্ছে আপু অনার্সের আগে থেকে যখন স্কুলে থাকতাম। কি বিষয় নিয়ে পড়াশোনা আপনার? আচ্ছা আপু, আমার হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস থেকে ইংরেজি বিভাগে, আর পোস্ট গ্র্যাজুয়েশন করেছি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে। আমাদের দেশে যেটা হয়, আপনি বয়সে একেবারেই তরুণ, যে পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে সবাই চাকরির খোঁজে যায়। তা আপনার মধ্যে কি এ ধরনের কোনো ইচ্ছা ছিল, না আপনি স্বাধীনভাবে ব্যবসা করবেন সেটাই মাথায় চিন্তা ছিল? না আপু, ব্যবসা করব কখনো এই চিন্তাটা ছিল না। আমার মা বাবার কথা এখনও এরকম যে হচ্ছে তুমি চাকরি করবা, তো তোমার ব্যবসা দেখার জন্য আমরা আছি, জাস্ট তুমি শুরু করো। হ্যাঁ, এই শুরু করাটার জন্যই মানে তারা যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করেছেন এখন পর্যন্ত। এখন কিন্তু আমি একটা প্রাইভেট জব করছি, পাশাপাশি আমার ব্যবসাটা কিন্তু আমার আব্বু দেখছে, আমার হাজব্যান্ড দেখছে। বিয়ের পর আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ। আর আপু যে কোয়েশ্চেনটা করলেন যে অন্য সবাই হয়তো পোশাক নিয়ে কাজ করছেন কিংবা জুয়েলারি অথবা প্রসাধনী আইটেম, রান্না, তো এখানে আমার জিনিসটা একটু ডিফারেন্ট। এই ডিফারেন্ট জিনিসটা কেন, এটার পিছনে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে আপু যে আমি যখন ছোট ছিলাম, লাইক ক্লাস 6-7 থেকে
আমাকে যখন সবাই ঈদের সময় হচ্ছে ড্রেস কেনার টাকা দিত, আমি রেডিমেড ড্রেস না কিনে সবসময় হচ্ছে কাপড় কিনে ডিজাইন করতাম। ইভেন সবাই খুব প্রশংসাও করতো। কোচিংয়ে গেলে সবাই বলতো যে হচ্ছে তোমার ড্রেসটা সুন্দর কোত্থেকে নিচ্ছো, বাট অনেক সময় এটা বিশ্বাস করতে এটা কোনো ব্র্যান্ডেড ড্রেস না, আমার নিজের বানানো তৈরি। এটা করে পরবর্তীতে আপু যেটা হয় যে ইউনিভার্সিটিতে থাকাকালীন আমি আমার অনেক ক্লোজ রিলেটিভসদের তারপর ফ্রেন্ডদেরকে ড্রেস হচ্ছে বানিয়ে দিয়েছি। পরবর্তীতে করোনাকালীন সময় কিছুটা আগে তখন আমার হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস ছিল, আমি হোলসেলেও দিতাম। ওটা আমি সবসময় যেতাম ক্রিয়েটিভ কিছু করার। আর বিয়ের পর যেটা হয় কি সব মেয়েদের ঘর গোছানোর প্রতি একটা নেশা থাকে, ওখান থেকে হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করার ইচ্ছাটা হলো। আর যেহেতু সবসময় বাবা মা সাপোর্ট করছে, এই ক্ষেত্রে যেটা যে আমার হাজব্যান্ড হচ্ছে একজন সিরামিস্ট, সে হচ্ছে রুয়েট থেকে গ্লাস অ্যান্ড সিরামিক্সে পড়ালেখা করেছেন। তো ও যেহেতু এই লাইনে আছে ডিরেক্ট, তো সিরামিক্সটা আমার আসে ওর হাত ধরেই। আচ্ছা, এখন আপনি এই যে অনলাইনে তো সিরামিক্সের পণ্য বেচা কেনা হচ্ছে, কিন্তু আপনি কি অফলাইনে আপনার কোনো শোরুম আছে? জি আপু, আমার অফলাইনে একটা শোরুম আছে, এটা হচ্ছে মিরপুর 2 নম্বরে মণিপুর গার্লস স্কুলের ঠিক উল্টা পাশে। এই যে সিরামিক নিয়ে কাজ করতে শুরু করলেন, সিরামিকের এই আইটেমগুলো কি কি থাকে আপনার সব? আপু এখানে ফার্স্ট আমার ইচ্ছা ছিল যে হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করা। তো হোম ডেকোর আইটেম বলতে হচ্ছে ফার্স্টে কিন্তু সিরামিকের কথাটা আমাদের মাথায় আসে না, আমাদের মাথায় আসে হয়তো কুশন কভার, বেডশিট অথবা হচ্ছে কার্টেন এগুলা। তো আমার ইচ্ছা ছিল এগুলা ইনক্লুড করা। তো এগুলা যদি আমি ইনক্লুড করতে চাইতাম তো হচ্ছে আমি আমার গ্রামের যে হচ্ছে আশেপাশে যে দরিদ্র আপু ভাইয়েরা আছেন তো তাদের জন্য কিছু করতে পারতাম। তো এই ইচ্ছা থেকেই বেসিক্যালি আমার এই বিজনেসটা শুরু করা। কিন্তু যে কোনো বিজনেস সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে ধৈর্য জিনিসটা লাগে, পরিশ্রম এবং হচ্ছে সততা। তো ধৈর্য, আমি খুব বেশি ধৈর্যশীল মানুষ না, তো এই কারণে হচ্ছে আমার আগের 2টা বিজনেস তখন হয়তো আমি জব নিয়ে একটু সিরিয়াস হয়ে গেছি, তো এই কারণে ওটা আমার হচ্ছে আমাকে ওয়েট করে দিতে হয়েছে। তো এখন আমি ভাবতেছিলাম যদি আমি এটা অনলাইনে শুরু করি, কিছুদিন পর ভালো না লাগলে যদি ছেড়ে দিই, এই কারণে আমি একটা শপ নেই যে হচ্ছে যাতে করে শোরুম থাকুক, যে এই শোরুমটাতে আমি হুট করে ছেড়ে দিতে পারবো না, যেটা অনলাইনের ক্ষেত্রে হয়। নিজস্ব যদি একটা বিক্রয় কেন্দ্র থাকে সেটার প্রতি একটা মায়া থাকবে, হুট করে সেটা বন্ধ করা যাবে না। অতএব স্বভাব গুণে কিংবা স্বভাব দোষে ছেড়ে দেবার মতো কোনো সুযোগ নেই। হ্যাঁ, ওই জন্যই হচ্ছে যে একটা শপ নেওয়া। বাট শপটা যখন নিলাম আপু ওটা অনেক ছোট, আমি কোনো বড় শপ পাচ্ছিলাম না, তো এই জন্য হচ্ছে তখন যে সিরামিকের প্রোডাক্ট দিয়ে শুরু করা। আর আমাদের এখন যে এই সিরামিকের প্রোডাক্টগুলো নিলেন, আপনার যে ক্রেতারা তাদের মধ্যে এটার চাহিদাটা কেমন, তারা কেমন পছন্দ করছে? তারা খুবই পছন্দ করছে, কারণ হচ্ছে আমার এখানে এমন জিনিস পাওয়া যায় যেমন হচ্ছে একটু ঢাকার বাইরে গেলে তারা এক ধরনের জিনিস পছন্দ করে, ঢাকার কাস্টমার এক ধরনের জিনিস পছন্দ করে। তো এখানে সব ধরনের আইটেমই পাওয়া যায়। আচ্ছা, বাঁশের যে পণ্যগুলো সেগুলো কি ধরনের পণ্য রয়েছে আপনার? আপু বাঁশের পণ্য বলতে হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে বাঁশের পণ্যগুলোর চাহিদা খুব বেশি, এবং বাঁশের পণ্য বলতে হচ্ছে আমরা ল্যাম্পগুলাই মানে চাহিদা খুব বেশি, বাঁশের ল্যাম্পশেড এটা হচ্ছে আপনার হ্যাঙ্গিংগুলোও আছে, যেগুলো স্ট্যান্ড ওগুলোও আছে, আর ট্রে টিস্যু বক্স এগুলা আবার মাঝে মাঝে আমরা ডিমান্ড অনুযায়ী কাস্টমাইজও করে দিয়ে থাকি। আপনি বলছেন যে আপনি যে শপটা চালু করলেন এতে আপনার গ্রাহক যারা সরাসরি যারা কিনে থাকেন তাদের চাহিদাটা আছে, এই পণ্যগুলো তাদের মাঝে চাহিদাটা আছে। তো প্রত্যেক কাজ যখন মানুষ শুরু করে তখন তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে যে এই কাজটাকে আমি একটু এগিয়ে নেব বা ভিন্নভাবে আরও প্রসারিত করব। তা আপনার কি ধরনের পরিকল্পনা আছে? আপু আমার পরিকল্পনা বলতে যে আমার সবসময় একটা আফসোস কাজ করে যে আমার শপটা যদি আরেকটু বড় হতো বা শোরুমটা যদি আরেকটু বড় হতো, আমি আর অনেক প্রোডাক্ট রাখতে পারতাম। আয়তনটা যদি আরেকটু বড় হতো। এবার আসে যেহেতু আমাদের নারীদের নিয়ে এ পর্ব, আপনি একজন তরুণ নারী, হ্যাঁ, তাহলে একজন নারী হিসেবে আমাদের যে সমাজে নারীর ক্ষমতায়ন শব্দটা এখন বিশেষভাবে প্রচলিত, তা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে নারী ক্ষমতায়ন শিক্ষার পরই যদি তার আর্থিক স্বাবলম্বিতা আসে তাহলে তার ক্ষমতায়নটা পাকাপোক্ত হয়। আর ক্ষমতায়ন বলতে এখানে আমরা সেভাবেই বুঝিয়ে থাকি নারী যখন তার নিজস্ব সিদ্ধান্ত নেয়ার অধিকার লাভ করে ফেলে, লাভটা নিজে অর্জন করতে হয়। এই যে এখন কাজ করতে গিয়ে যে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হলেন, এখন পরিবারে কোনো সিদ্ধান্তের ব্যাপারে, সেটা আপনার বাবার পরিবারে হোক কিংবা আপনার শ্বশুরের পরিবারে হোক, আপনার মতামতকে কতটা গুরুত্ব দেওয়া হয় বলে আপনি অনুভব করেন? আপু যেটা একটু আগে আমি একবার বললাম যে আমার ফ্যামিলিতে কোনো ভাই নেই, আমার এটা নিয়ে কখনো হচ্ছে বা আমি একটা মেয়ে, আমার আব্বু আম্মু কখনো এটা হচ্ছে আমাকে ফিল করতে দেয়নি কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, এটা হোক এখন কিংবা 5 বছর আগে থেকে। হ্যাঁ, যে কোনো ডিসিশন আমাদের রাতের মানে খাওয়ার টেবিলে হয় এবং তখন 4 জনের সম্মতিতেই হয় ব্যাপারটা। তো আগে থেকে হচ্ছে আমার ডিসিশনে ফ্যামিলির যে কোনো গ্রহণযোগ্যতা ছিল, এখনও আছে। আর শ্বশুর বাড়িতে আর আমার হাজব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো ডিসিশন একসাথে নিই। তা আপনার চিন্তাটা অনেক সুন্দর। আর আপনি যেহেতু বললেন আপনি একটা অগ্রসর মানসিক চিন্তার পরিবার থেকে এসেছেন, যেখানে আপনি বৈষম্যের শিকার হননি এবং সবসময় সমর্থন পেয়ে এসেছেন, আজকে আমাদের যে শ্রোতারা এই প্রোগ্রাম শুনছেন তারা নতুন করে ভাববেন
এই আশা করব। আর এই ক্ষেত্রে আপনার অগ্রগতি এবং সাফল্য কামনা করছি। আমাদেরকে আপনার ব্যস্ততম সময় থেকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপু আপনাকে অনেক ধন্যবাদ। জাগো নারী জাগো, বন্যে শিখা জাগো, সাহসী মন্ত্রে। মহানগরের প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শোনাব অদিতি মোহসিনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব তাহার হাতে, আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে আমার রাত পোহালো। প্রিয় শ্রোতা, গানের পর এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। আমাদের এবারের আয়োজন ক্রীড়া পর্যালোচনা পর্ব। বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে আলোচনা নিয়ে আজকের এ পর্বে আমাদের সাথে আছে স্টুডিওতে মোহাম্মদ শামসুল ইসলাম ও পলাশ খান। শুভ সকাল শ্রোতা বন্ধুরা, ক্রীড়া পর্যালোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুল ইসলাম এবং সঙ্গে রয়েছেন ক্রীড়া ভাষ্যকার পলাশ খান। খেলাধুলার অনেক খবর, কিন্তু সময় কতটুকু কুলবে ঠিক বলতে পারছি না। শুরু করতে চাই বাংলাদেশ ইন্ডিয়া টি-20 সিরিজের প্রথম ম্যাচের রিভিউ আলোচনা দিয়ে। আমরা সবাই জানি যে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করেছিল গোয়ালিয়রে এবং 127 রানে লিটারেলি অল আউট হয়ে গিয়েছিল। একটা টি-20 ম্যাচে মডার্ন ডে ফরম্যাটে 127 ইটস ভেরি ভেরি টাইনি টোটাল, এবং এই রানটা মাত্র 11 ওভার 5 বলে ভারতীয় দল টপকে গেল। শুধু টপকেই গেল না, 7 উইকেটের জয় ছিনিয়ে নিল। আমরা বলতে পারি টেস্টের বিবেচনায় যে অনেকটা ইনিংস ডিফিটের সমান বড় ব্যবধানের জয় পরাজয় এটা নিশ্চিত হয়েছে। হ্যাঁ, অনুমেয় ছিল ভারতের মাঠে ভারতকে হট ওভার দ্য ফরম্যাট হারিয়ে দেয়া টাফ, কিন্তু আমরা যে এই সিরিজে এই সফরে গিয়ে এখনো পর্যন্ত কোনো ম্যাচেই লড়াই করতে পারলাম না পলাশ। অনেকটা সেরকমই। দেখুন, 7 উইকেটের বড় ব্যবধানে একটা পরাজয়, যেখানে 49 বল বাকি ছিল। আমাদের ব্যাটাররা মূলত প্রথমে ব্যাট করতে নেমে উচ্চবিলাসী কিছু শট খেলতে দেখলাম আমরা। বিশেষ করে লিটনের কথা বলবো, তিনি তো পুরোপুরি ব্যর্থ হয়েছেন। টপ অর্ডারে পারভেজ ছিলেন, তিনিও কিছু করতে পারেননি। অনলি নাজমুল শান্ত 27 রান এবং মেহেদি মিরাজের 35 রানই আমরা দেখেছি। দেখুন, বোলাররাও ঠিক কার্যকর কিছু করতে পারেননি। হার্দিক পান্ডিয়া 4-6 মেরে তাসকিনকে মেরে ম্যাচটা বের করে নিয়ে গেল খুব দ্রুতই। আমাদের টপ 2 বোলার পলাশ, আপনার মনে থাকার কথা, তাসকিন এলেন প্রথম বলে ছক্কা, রাইট, ফিজ এলেন প্রথম বলে ছক্কা। এবং এই বিষয়টা যেটা বলছিলাম, আমরা রিসেন্ট পাস্ট আমাদের স্ট্রিমিং ডিপার্টমেন্ট নিয়ে যে অনেক গর্ব করছিলাম, খুব আত্মবিশ্বাসী ছিলাম। আসলে কোয়ালিটি ব্যাটারের এগেনস্টে এরকম স্পোর্টিং কন্ডিশনে আমরা যে অসহায়
সেটা কিন্তু প্রমাণিত হয়েছে সেই প্রথম টি-20-তে। এখন প্রশ্ন হলো যে আপনি ভালোই বলেছেন যে উচ্চাভিলাষী শট, রাইট, যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, দক্ষ, অভিজ্ঞ, তারা কিন্তু নিজের সম্পর্কে জানে যে আমার কি কি সামর্থ্য আছে, কি কি লিমিটেশনস আছে। অ্যাকর্ডিংলি যদি আপনি প্ল্যান করতে পারেন, দেন ইউ হ্যাভ সাম চান্সেস টু বি এ সাকসেসফুল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু আপনি যেটা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, ভাবছে যেন 200 রান করতে হবে, 180 রান করতে হবে 20 ওভারে। হ্যাঁ, সেরকমই মনে হয়। লিটন ইমন বা মাহমুদুল্লাহর শর্ট সিলেকশন দেখে আপনি ভাবেন প্রত্যেকেই মানে শুরু থেকেই 4-6-এর একটা আকাঙ্ক্ষা, কিংবা মানে জাকের 200 আলী রানের অনেকের target। আউটটা মনে আছে, ডিফেন্ড করতে গিয়েও ব্যাটে বল লাগে না, মানে বল উনি তো লাগে বড় না, শর্টস right। খেলতেও জাননি, ডিফেন্সই করতে গেছেন, তবুও ব্যাটে বল লাগেনি। কিংবা আমাদের তরুণ রেশাদ একটা ছক্কা 4-এর ঝড় তুললেন, তারপর 5 বলে 11 রান করে এত অল্পতে থেমে গেলে চলবে? মিরাজ তো 35 আনবিটেন ছিলেন, বাট উইদাউট হিজ পার্টনার, কোনো পার্টনার ছিল না অপর প্রান্তে। হ্যাঁ, মিরাজের স্কোরটা খুবই ভালো ছিল এবং শর্ট সিলেকশনও খুবই ভালো ছিল, কিন্তু একার থাকলে তো আর হবে না, প্রত্যেককেই খেলতে হবে। যাই হোক, মিরাজ হয়তো ভালো করবে। আমাদের মোট কথা টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার কেউই দাঁড়াতে পারেনি, এটাই হলো ব্যর্থতা। বোলিং কোনোটাই যেন মানে জুত পায়নি ভারতের এই দলটার সাথে। আরেকটা বিষয় দেখেন, ভারতের কিন্তু ক্রিম প্লেয়াররা নাই, অর্থাৎ শীর্ষ প্লেয়াররা নাই, বুমরা নাই, সিরাজ নাই, এদিকে ব্যাটিংয়ে আপনি যদি দেখেন গিল নাই, জয়সওয়াল নাই, তাহলে যারা আছে তারা একেবারে সি গ্রেডের ইন্ডিয়ান টিম। সেই টিমটার বিরুদ্ধেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না, দুঃখটা এইখানে। আমার মনে হয় যে ইমিডিয়েটলি বাউন্স ব্যাক করতে হবে, টিম ম্যানেজমেন্টকে প্রপার প্ল্যানিং করতে হবে, ম্যান টু ম্যান স্টাডি করে অ্যাকর্ডিংলি এক্সিকিউট করতে হবে। এবং পরের ম্যাচটা দিল্লিতে, আমি জানি না একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা, দিল্লি একটু স্পিন ফ্রেন্ডলি হয়, সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে স্পিনারের আধিক্য বাড়ানো হবে কিনা, শেখ মাহাদি হয়তো একাদশে আসতে পারেন। আমরা অন্যান্য সিরিজ নিয়েও পলাশ কথা বলতে চাই। পাকিস্তানের সাথে যে ইংল্যান্ডের সিরিজটা চলছে, প্রথম দিন পাকিস্তান তো টস জিতে ব্যাট করে নিজেদের করে নিল, 328 রান করেছিল 4 উইকেটে। দেখুন, প্রথম দিনেই 2টি সেঞ্চুরি পেয়েছে, এটা খুব পাকিস্তানের জন্য খুবই ভালো। বিশেষ করে সান মাসুদ এবং আবদুল্লাহ শফিক দুজনেই কিন্তু সেঞ্চুরি পেয়েছেন। সান মাসুদ ক্যাপ্টেন হওয়ার পরে তিনি কিন্তু ব্যর্থই হচ্ছিলেন, অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা ব্যর্থ হলেন এবং ঘরের মাটিতে বাংলাদেশের কাছে ধবল ধুলাই হলেন। এরপরে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছিল, সেখান থেকে ইংল্যান্ডের পাকিস্তান অ্যাজ ওয়েল। আজকে দ্বিতীয় দিনে তারা টোটালটাকে আরো বাড়িয়ে নেবে, নিয়ার অ্যাবাউট 500 করতে পারলে ইংল্যান্ডের সামনে একটা শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। 16 তারিখ থেকে বেঙ্গালুরুতে ভারত নিউজিল্যান্ডের 3 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। সাউথ আফ্রিকা 2-1 ব্যবধানে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারালো। আয়ারল্যান্ড শেষ ম্যাচটা দাপটের সাথে জিতলো এবং একই সাথে ওয়ানডে সিরিজটা 1-1 সমতায় রেখেছিল। সো ভালোই লড়াই করেছে আয়ারল্যান্ড সাউথ আফ্রিকার সাথে। নারী ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে শেষ ম্যাচটায়, বাট শুরুটা ভালো ছিল স্কটল্যান্ডের সাথে জয় দিয়ে। ফুটবল পাড়ায় খবর, আগামী 26 অক্টোবর বাফুফের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। সালাউদ্দিনের একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশের ফুটবল, দেখতে হবে, অপেক্ষায় থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসছে 17 অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। বন্ধুরা, সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রীড়া পর্যালোচনা এখানেই শেষ করতে হচ্ছে, আগামী পর্বে কথা হবে। শ্রোতা আয়োজনের সবশেষ নিবেদন শুভযাত্রা পর্ব। এই পর্বে এবার জানিয়ে দেব আজকের বিভিন্ন পরিবহনের সময়সূচি। আর শুভযাত্রা পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রথমেই জানিয়ে দেব, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে সকাল 7:10 থেকে রাত 9টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7:30 থেকে রাত 9:40 পর্যন্ত। তো বন্ধুরা, শুভযাত্রা আজ এ পর্যন্তই। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। প্রিয় শ্রোতা, এক এক করে শেষ হলো আজকের সকল পরিবেশনা। এবার বিদায়ের ঘণ্টা বাজছে। তবে বিদায় নেবার আগে বলতে চাই, শারীরিক সুস্থতা জীবনের সব থেকে বড় আনন্দ, বড় প্রাপ্তি। সুস্থতা না থাকলে কোনো সাফল্য, কোনো অর্জনই উপভোগ্য মনে হয় না। তাই আসুন সকলে নিয়মনিষ্ঠ হয়ে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি। এ রেশ ধরেই এবার বিদায় পথ হচ্ছে। আর শেষ কথায় জানিয়ে যাই, আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মোহসিন মিয়া এবং আমি শিউলি রানীবালা। প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোসাম্মদ নুরজাহান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু।